আচ্ছা, পড়তে ডাইরেক্ট ঢুকে যাও অঙ্কে। টাইম কম। দেখো, বলছে কি অখিল ট্রেন এবং গাড়ি উভয়ের মাধ্যমে 120 কিলোমিটার ভ্রমণ করেছে। কত কিলোমিটার গেছে টোটাল? 120, মাথায় রাখবে। এবং ট্রেন ও গাড়ির ভাড়া যথাক্রমে কিলোমিটার প্রতি, মানে প্রতি কিলোমিটার 6 টাকা নিচ্ছে, আরটা 10 টাকা নিচ্ছে। মোট ভাড়া নাকি এত এসছে। যখনই এত এসছে তখন আমি বুঝে গেছি আমরা অ্যালিগেশন। কি করে অ্যালিগেশন? তাহলে মোট ভাড়া টোটাল দুই দিক দিয়ে মিলিয়ে 240 টাকা, 840 টাকা। এক্ষেত্রে কি করতে হয়? ধরে নিতে হয় কি, যে 120 কিলোমিটারই প্রথমে ট্রেনে গেছে, তাই যদি যেত তাহলে ক টাকা করে পড়তো এক কিলোমিটারে? 6 টাকা। তাহলে 120 দাম কত পড়তো? এই 6 টাকা করে হতো 700, তোমার 6 × 72, 720 টাকা। আর এই দিকে যদি এবার ধরতে হবে পরেরটা, যে ধরলাম সম্পূর্ণটা ও গাড়িতে গেল, গাড়িতে গেলে 10 টাকা করে, তাহলে 10 × 12 কত হবে? 1200। তোমাদের হিসাবের সুবিধার্থে কি বলেছিলাম, একটা করে শূন্য, প্রত্যেকের যেহেতু শূন্য আছে শূন্য আউট করে দাও, কোনো ব্যাপার না, দিলে হিসাবের সুবিধা হয়ে যাবে। তাই যদি করি, এবার অ্যালিগেশন করে দাও। অ্যালিগেশন করলে কি আসছে ভাই? 72 থেকে 84 ডিফারেন্স কত হয়ে যাবে? তুমি বলবে 72, 8 আর 4 12, তাই তো? আর এদিকে 120 আর কত ডিফারেন্স? 36। তাহলে অনুপাত করলে কত হচ্ছে? 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে আসছে 4, সরি 3, আর এখানে আসছে 12 × 12, তাহলে 3:1 আসলো। তার মানে কি, 3 কিলোমিটার গেছে হচ্ছে ট্রেনটা, আর গাড়িটা গেছে 1 কিলোমিটার। কিন্তু টোটাল কত কিলোমিটার বলেছে? 120। অ্যান্সার কি চাইছে? আর গাড়িটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব। যদি বলছে মানে 3 আর 1 4, মানে অনুপাত 4, টোটাল অনুপাত যদি 4 কিলোমিটার হতো, সেখানে গাড়ি যাচ্ছে কতটুকু? 1 যাচ্ছে, কিন্তু মোট দূরত্ব কত বলেছিল? 120। তাহলে 120 কিলোমিটার যে দূরত্ব, তার মধ্যে গাড়িটা কতটুকু গেছিল? কাটো, কত হলো অ্যান্সার? অপশন অপশন এ। ঠিক আছে, আর এই 90টা গেছে কিন্তু ট্রেন। নেক্সট, একটি ঘোড়া ও দুটি গরু মিলিয়ে মূল্য হয় এত টাকা। যদি একটি ঘোড়ার দাম একটি গরুর চেয়ে এত টাকা বেশি হয়, তাহলে ঘোড়া ও গরুর মূল্যের অনুপাত কত? ভালো অঙ্ক। দেখো, আচ্ছা, এখানে একটা এক্স ধরতে পারো তোমাদের হিসাবে সুবিধার্থে। এক্স হচ্ছে কার দাম? দেখো, বেশি কার দাম? গরুর দাম বেশি না, কিন্তু গরুর চেয়ে ঘোড়ার দাম বেশি। তাহলে এক্স যদি আমি ধরবো কি, গরুর দাম। গরুর দাম যদি এক্স হয়, আর ঘোড়ার দাম কত? X+80, বেশি যেহেতু একটা গরুর থেকে। তাহলে এটা এলো। এবার অঙ্কে বলছে একটি ঘোড়া এবং দুটি গরু। তাহলে একটি ঘোড়া মানে X+80, প্লাস বলছে দুটি গরু, একটা গরুর দাম X টাকা, দুটি গরুর দাম কত হবে? তাহলে 2X টাকা। তাহলে পেয়ে গেলাম এইটা, এইটা সমান সমান দাম কত বলছে? 680 টাকা। তাহলে এখানে আমরা বলতে পারি একটা এক্স আর দুটো এক্স যোগ করলে কটা এক্স হয়ে যাবে? 3টে এক্স। 3টে এক্স হয়ে গেল। 3টে এক্স সমান সমান, এ পাশে +80 আসে, ও পাশে গেলে কি হয়ে যাবে ভাই? হয়ে যাবে কি? -80। তাই 680 থেকে -80 বাদ গেলে ডাইরেক্টলি লিখে দেবো 600। ভাই 3 দিয়ে কাটাকুটি যায়, ও সমান সমান উপর উপরে কাটাকুটি যায়, এটা মাথায় রাখবে। 3 দিয়ে কাটলে ভাই কত হচ্ছে? যেহেতু এটা গুণাকারে আছে, কাটাকুটি যায় এই জন্য 200 হচ্ছে। তাহলে গরুর দাম কত হলো? এক্স মানে গরুর দাম হলো 200 টাকা। গরুর দাম 200 টাকা। আর এর দাম কত হলো? 280 টাকা। 80 টাকা যেহেতু বেশি। অ্যান্সার চাইছি ঘোড়া ও গরুর মূল্য কত। তাহলে ঘোড়াটা আগে চেয়েছে, তাহলে ঘোড়া কত? 280। আর গরু কত ভাই? গরুর দাম 200। তাহলে শূন্য শূন্য আগে কেটে দাও, দিয়ে দেখো কয় দিয়ে কাটছে? 4 দিয়ে। 4 7 28, আর 4 5 20, 7:5। অপশন নাম্বার এ তোমার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। এবারে দেখো, বলছে দুটি নল এ এবং বি 2 ঘন্টা এবং 3 ঘন্টায় পূরণ করতে পারে তারা ট্যাঙ্কে। উভয় নল একসাথে খোলা হয়, কিন্তু 30 মিনিট পরে এ নল বন্ধ হয়ে যায়। আচ্ছা, এইটুকু বুঝতে হবে, 30 মিনিট পরে যদি এ নলটা বন্ধ হয়ে যায়, তাহলে একদম লাস্ট পর্যন্ত কোন নলটা চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত? বি নল। তাহলে এ 2 ঘন্টায় ভর্তি করছে,
আর বি কত ঘন্টায় বলেছে? 3 ঘন্টায় ভাই ভর্তি করছে। আমরা টোটাল ট্যাঙ্কির ধারণ ক্ষমতা বের করি এলসিএম করে, 2 আর 3 এর এলসিএম ভাই কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, তাই না? বেশ, এইবার দেখো এ কিন্তু ঘন্টায় আছে, এগুলো সব কিন্তু ঘন্টা। তাহলে এফিসিয়েন্সি কত আসছে ভাই? বলে ফেলো। এখানে 3 আর 2। এইবার দেখো শেষ পর্যন্ত বি চলেছে, তাহলে 30 মিনিট পর এ বন্ধ হয়ে গেল। আচ্ছা, এরা দুইজন ভরছিল, কয়জন ভরছিল? দুইজন প্রথমে চলছিল। তাহলে এ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা বলতে পারি তো যে 30 মিনিট এ আর বি একসঙ্গে চলেছে, তাই তো? ভাই এটা ঘন্টায় ছিল, তাহলে 30 মিনিট মানে ক ঘন্টা? হাফ ঘন্টা। তাহলে 5 যদি 1 ঘন্টা হয়, হাফ ঘন্টায় কতটুকু হবে? তুমি বলে দাও 2.5, তাই তো? ওরা দুইজন যদি পাস করে করে 1 ঘন্টায়, তাহলে হাফ ঘন্টায় কত করবে? 2.5। তাহলে 2.5 করা হয়ে গেছে, তাহলে 6 এর ভিতরে 2.5 করে ফেলেছে ওরা দুইজন। কয় মিনিটে? হাফ ঘন্টা, মানে কত ঘন্টায়? হাফ ঘন্টায়। তাহলে বাকি কত আছে ভাই? বাকি আছে 3.5, তাই তো? 6 এর থেকে 2.5 বাদ দিলে কত? 3.5 হয় তো? তাহলে এই যে 3.5টা এবার কি করা হলো? এটাকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে এবার কে চলছে? দুই বাবাজি চলছে, ঠিক আছে? তাহলে দুই বাবাজি যদি চলে, তাহলে 2 দিয়ে ভাগ করব, বি চলছে, বাকিটুকু ভরতে করতে সময় লাগবে। তাই এবার এখানে যদি ভাগ করি ভাই, কি রয়েছে এখানে? 3.5, মানে 3.5 কিলোমিটার রয়েছে। আচ্ছা, এবার একে ভাগ করো, কত যাচ্ছে, কতবার যাচ্ছে দেখো, কতবার যাচ্ছে? তুমি পয়েন্ট, একটা কাজ করতে পারে, পয়েন্ট তুলে নিয়ে তুমি এখানে নিচে একটা 10 দিয়ে দাও, করলে কত হয়ে যাচ্ছে? ছোট করে নাও। তাহলে এখানে 2 চলে আসলো, এপাশে কত আসলো? 7 এলো। এলো তো? 7/4 এলো। আর 7/4 মানে কত? 7/4, দেখো, না এখানে অন, ওটা পয়েন্টে আসবে না, কারণ মিনিটে আনতে হবে পরে আবার, তার জন্য আমি বলছি ভাই, কোনো ব্যাপার না। তো এখানে দেখো, তাহলে 4 আসলো। তাহলে 7কে কতবার ভাগ করা যাচ্ছে? একবার, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা পেলে। এখনো কত বাকি ভাই? তাই 3/4 এখনো বাকি। তা 3/4 ঘন্টা, তার মানে কত মিনিট? 60 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 4 × 5 = 45 মিনিট, মানে 7/4 মানে কত হয়? 1 ঘন্টা 45 মিনিট। এবার অ্যান্সার কি হবে? বলছে কি দেখো, ট্যাঙ্কটি পূরণ করতে মোট কত সময় কিন্তু, তাহলে এই দিকে 30 মিনিট আর এই দিকে 1 ঘন্টা 45 মিনিট, মোট কত মিনিট হয়ে গেল? তাহলে এবার যোগ করো, এখানে ভাই কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে, 4 3 কত হচ্ছে? 7 হচ্ছে, কিন্তু নেবো কত পর্যন্ত? 7 মানে কত? 75 মিনিট হয়ে যাচ্ছে, তাই তো? না সরি, 4 3 7, হ্যাঁ 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে সেই 1 ঘন্টা এর সঙ্গে যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল? 2 ঘন্টা 15 মিনিট। কারণ এই মিনিট মিনিট যখন যোগ করলাম, 75 মিনিট চলে আসলো। 75 মিনিট মানেই তো ভাই 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এই দিকে 1 ঘন্টা আর এইদিকে 1 ঘন্টা 15, তাহলে টোটাল হয়ে গেল 2 ঘন্টা 15 মিনিট, অপশন ডি। খুব মাথা ঠান্ডা করে করতে হবে এগুলো। আর সব থেকে যদি তুমি মনে করো যে মিনিটে কনভার্ট করবা, করতে পারো, কিন্তু তখন কিন্তু তোমাকে আবার ঘন্টায় কনভার্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট, এবারে দেখো সোজা অঙ্ক, একদম কিচ্ছু নেই। বলছে সরল সুদের অঙ্ক, তো ওই জন্য ডাইরেক্ট সোজা বললাম, এখনো কিন্তু পড়িনি। 3 বছরের জন্য বার্ষিক 8% হারে সরল সুদে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। সুদের হার 8.2% বাড়ানো হলে, তার মানে কি? আগের সুদ ছিল 8 টাকা, এখন কত হয়েছে? 2% বেড়েছে, তার জন্য 84 টাকা। তো আমরা জানি যেহেতু সুদের হার সেমি থাকে, বা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে সেমি হয়, তো এখানে দেখো 3 বছরে 2% বাড়ানোর জন্য ক টাকা এসছে? 84 টাকা। তাহলে 1 বছরে 2% বাড়ানোর জন্য ক টাকা আসবে? তার পাগল, 3 এর সঙ্গে 2 গুণ করার দরকার কি? তাহলে করার দরকারই কি এখানে? 3 বছরে যদি 84, আরে 3 বছরে যদি 84 টাকা হয়, 1 বছরে কত হবে? 28 টাকা। তাহলে 1 বছরে 28 টাকা। তাহলে এই 2% বাড়ার জন্য প্রত্যেক বছরে কত টাকা করে এক্সট্রা পাচ্ছ? 28 টাকা, যেহেতু সরল সুদ।
তাহলে 100 টাকা মানে কত, যেহেতু আমার বিনিয়োগ বা আসল চেয়েছে, তার মানে কত 1400 টাকা অ্যান্সার। আর মোহিত যেটা বলছিল ভুল বলেনি, যে 2% করে প্রত্যেক বছরেতে বেড়েছে, তাই 3 বছরে কত বাড়বে, সেই একই বিষয় 6% বাড়বে। আর সেই 6%-এর ভ্যালু কত বলছে 84, তাহলে 100%-এর ভ্যালু কত আসবে, 6 দিয়ে কাটলে 6 14 84, সেই 1400 টাকা, একই বিষয়। তুমি যেমন দিমাগ লাগাবে সেদিক দিয়ে হয়ে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু আসলে ওই 1400 টাকা। তো এই ভগ্নাংশের টাইপ তো ভোলা ডি দাগে ছিল, ভগ্নাংশের টাইপ তো ভোলা উচিত না, আমি শিখিয়েছি কতবার, তাই না ভাই? তাহলে আচ্ছা 7 আর 8 কে কি করতে হবে, লব আর হর দিয়ে ভাগ করতে হবে, তাই তো নাকি? তাই বলেছিলাম, যারা ভুলে গেছে। একদম, ডিফারেন্স বার করতে হয়। কার ডিফারেন্স? লব আর হরের ডিফারেন্স বের করে লবটাকে ভাগ করতে হয়। তাহলে ভাগ করো, করলে ভাই কত আসছে, ইস, কত আসছে বলো, শুনতে পাচ্ছ তো? তাহলে দেখো 7/8 রয়েছে, তাহলে 7/8 এর ডিফারেন্স কত, 1। 1 কে যদি লবকে ভাগ করি, লব মানে প্রথমটা, ঠিক আছে, এখানে এই যে দেওয়া আছে, 7 কে যদি 1 দিয়ে ভাগ করি 7 হবে। আর এটা 1 আর 2 এর ডিফারেন্স কত ভাই, সরি 1 আর 3 এর ডিফারেন্স 2 হয়, 2 দিয়ে যদি প্রথম লবটাকে ভাগ করি কত হবে, হাফ হবে, 0.5 হবে। তাহলে এবার বলছে এইটার থেকে ছোট, মানে 7-এর থেকে ছোট কিন্তু 0.5 এর থেকে বড় কোনটার মধ্যে, আচ্ছা এর ডিফারেন্স কত, 1। তাহলে 1 দিয়ে লব কোনটা, দেখো এই 9/10, এটা মানে কিন্তু 9/10, ঠিক আছে, যারা বোঝো না বুঝে নাও। তাহলে লব আর হরের ডিফারেন্স 1, 1 দিয়ে যদি আমি লবটাকে ভাগ করি কত আসবে, 9, তো 9 তো 7-এর থেকে বড় হয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার হবে না, কারণ আমাকে বলেছে কি 7-এর থেকে আগে ছোট হতে হবে। তাহলে 3/11, 3/11 মানে কত, ডিফারেন্স করো, 8 এর ডিফারেন্স, 3/8, তার মানে 8-এর যে 11, মানে 8-এর যে ডিফারেন্স হয়, 3 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হয় বলো তো, 3 8 24, মানে 3 পয়েন্ট সামথিং, সরি 0.3 পয়েন্ট সামথিং আসছে না? তাহলে 0.3 হলে তো হবে না, এর থেকে তো কমে যাচ্ছে, কারণ এর থেকে বড় বলেছে, তো এর থেকে তো কম হয়ে গেল, তাহলে এটাও হবে না। এইবার দেখো ডি, ডি দাগটা দেখো, ডিফারেন্স কত, 3। 3 দিয়ে যদি 26-কে ভাগ করি, 3 8 24, 8 পয়েন্ট সামথিং, সেটা 7-এর বেশি হয়ে গেছে, 7-এর বেশি তো হওয়া যাবে না। অ্যান্সার কোনটা, এইটা। আমি জাস্ট দেখানোর জন্যই আগে ওটা করেছি, কারণ 17 আর 24-এর ডিফারেন্স কত ভাই, 7। 7 দিয়ে 17-কে ভাগ করলে কত হবে, 2 পয়েন্ট সামথিং হবে, 7 দুগুণী 14, 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং ধরে নিলাম, 2.0 মনে করো, তাহলে 7-এর থেকে কি ছোট, 0.5 এর থেকে বড়, মিলে গেল অপশন সি। হুম, এইভাবে করে। তো পরেরটা বুঝে গেছো, পরেরটা করে বলো, বৃহত্তম আর ক্ষুদ্রতম কোনটা, দাদার করে বের করো। দেখো প্রত্যেকটা ডিফারেন্স সেম, যখন ডিফারেন্স সেম হবে, লব যেটার বড় সে হবে বড়, বোঝা গেল, আর কিছু দরকার নেই। কি বললাম বুঝতে পেরেছো? প্রত্যেকের ডিফারেন্স যখন সেম হবে, আমরা তো শিখে গেছি যে ডিফারেন্স ভাগ করতে হয়, ডিফারেন্স যখন ভাগ করব, প্রত্যেকের ডিফারেন্স তো সেম আছে, তাহলে যেটা বড় সেটাই বড় হয়ে যাবে। তাহলে এখানে দেখো সব প্রত্যেকের ডিফারেন্স 1, মানে 3 6 1 2 4 5 এই আছে, লিখবে না পরীক্ষার সময় তোমরা, এটা যখন ডিফারেন্স সেম থাকবে, যেটা বড় সেটা বড়, যখন লব আর হরের ডিফারেন্স সেম থাকবে, তখন যেটাই বড় লব সেটাই হবে বড়, যেটা ছোট লব সেটা হবে ছোট। তাহলে এর ভিতরে সব থেকে বৃহত্তম কোনটা, তো সব থেকে বৃহত্তম কোনটা আছে, 6 আছে, 6 দেখতে পাচ্ছি লব বড়, তাহলে 6/7 হয়ে যাবে বড় সব থেকে। আর ক্ষুদ্রতম কোনটা, সব থেকে ক্ষুদ্রতম দেখতে পাচ্ছি 1, তাহলে 1/2 হয়ে যাবে ছোট, কোনটায় আছে, অপশন এ তে, অপশন এ হয়ে যাবে অ্যান্সার, ব্যাস সিম্পল। নেক্সট, একজন শিক্ষার্থীকে, আরে বাবা এতক্ষণ ধরে তাই, আরে ইয়ার, তো এর আগেরটা কি করলাম, 42 দাগ ভাই, ডিফারেন্স সেম ছিল না তখন করছিলাম, ডিফারেন্স সেম না থাকলে তখন করব, এই যে এটা কি করতাম তখন, ওই 3/4 ডিফারেন্স করে এইটাকে ভাগ করব, আমাদের সিস্টেমই তো এইটা, যেহেতু সেম আছে তার জন্য ভাগ করা লাগছে না, তো একই তো বিষয়। যখন আমার 3/5 আছে মনে করো, 7/9 আছে, সেই 7/9 আছে না, এখানে ধরো 7/10 আছে, তখন কি করবো, ডিফারেন্স ভাগ করো ভাই, 3 দিয়ে 7-কে ভাগ করো, করলে কত আসবে, 3 দুগুণী 6, আর এখানে 1, মানে 3 3 9, আবার 1 3 3 9, সরি 3,
2.333 আসবে, তাই 2.33 ধরে নিলাম। এর ডিফারেন্স কত? 2। তখন এইভাবে করে বুঝতে হবে, ঠিক আছে। নেক্সট 44 দাগ দেখো। 44 দাগ কি বলছে? একজন শিক্ষার্থীকে একটি সংখ্যাকে 25 দ্বারা গুণ করতে বলা হয়েছিল। দু রকম দেখাবো, তোমাদের ডেসক্রিপটিভ যারা এসআই আছো তাদেরও সুবিধা হয়ে যাবে। ধরে নেবো একটা সংখ্যা এক্স, তাকে 25 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে 25 দ্বারা গুণ করতে বলা মানে কি? সেটা কত হয়ে যাবে? এক্স গুণ 25 করলাম, ঠিক আছে, করতে বলা হয়েছে। সে তার পরিবর্তে 52 গুণ করেছে, তাহলে 52 গুণ করলে কত হয়ে যাবে? 52 এক্স হয়ে যাবে, তাই না? তাহলে গুণ করলে সঠিক উত্তর হচ্ছে এত বেশি, তাহলে সঠিক উত্তর যদি আসতো 25 এক্স আসতো, কিন্তু এসেছে কত? 52 এক্স। তাহলে তাহলে দেখো এইভাবে তোমরা লিখে লিখে করতে হয় এসআই এর মেনের পরীক্ষায়। তখন কি করবে? 52 এক্স শর্তানুসারে করবা, করে লিখবা যে 52 এক্স, তারাই কিন্তু লিখে নেবে যে হচ্ছে তাহলে সংখ্যাটির পার্থক্য হয়, ঠিক আছে, এভাবে লিখবে, লিখে লিখতে হয় যে 52 এক্স মাইনাস এত, লিখে লিখবে 25 এক্স। এটা সমান সমান ভ্যালু বলছে 324। 324, তাহলে তাই যদি হয় বিয়োগ করলে কত হচ্ছে? 27 এক্স। 27 এক্স সমান সমান 324। এসআই এর পরীক্ষায় কিন্তু কাটাকুটি করা যায় না, জানো তো, রাফ কাটাকুটি করতে হয়, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? 324 বাই, এভাবে দেখাতে আমি দেখাচ্ছি জাস্ট, কোনো কাটাকুটি করা যাবে না, অন্য জায়গায় কাটাকুটি করে এই লিখতে হবে যে এক্স সমান সমান কাটাকুটি করে 12, কিন্তু কাটাকুটি কিন্তু করা যায় না এসআই এর মেনে পরীক্ষায়। এটা তোমরা জানো কি জানো না জেনে নাও, যারা এসআই এর পরীক্ষা দেবা মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ। তাহলে কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু 12, তাই তো। তার মানে সংখ্যাটা কত? কোন সংখ্যাটাকে গুণ করার কথা বলা হচ্ছিল? এক্স সংখ্যা, এক্স মানে কত? 12। অ্যান্সার কত এলো? 12। এবার আমরা পরীক্ষার সময় কি করব? এবার আমাদের প্রিলিমস এর পরীক্ষা শর্টকাট কি? আমরা ধরে নেবো সংখ্যাটা এক, এক যদি ধরি 25 গুণ করলে কত হবে? 25 25, আর 52 হলে 52 ডিফারেন্স করলে ভাই কত? 27। তার মানে 27 মানেই 324, কত গুণ? 12 গুণ। তো সংখ্যাটা আমরা এক ধরেছিলাম, তাহলে 12টাই অ্যান্সার, অপশন এ। আমরা পরীক্ষার সময় এইটুকু করবো। এবার যখন তুমি শিখে গেলে তখন তুমি পরীক্ষার সময় কি করবে? ভাই 25 আর 52 যখন কনসেপ্ট ক্লিয়ার, এক যদি ধরি 25 আর 52 ডিফারেন্স কত ভাই? 27। 27 মানেই এত, কত গুণ বেশি? 12 গুণ বেশি, 12 আনসার। 5 সেকেন্ড লাগবে তখন, জাস্ট অঙ্কটা পড়তে যতটুকু টাইম লাগে। তারপর দেখো 45 দাগ কি বলছে? দুই ব্যক্তি এ এবং বি থেকে যথাক্রমে এত কিলোমিটার দূরবর্তী পি এবং কিউ এর থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, যারা 11 ঘন্টা পরে মিলিত হয়েছে। তার মানে কি? এ ওই দিকে যাচ্ছে, এ ওই দিকে গেছে, গিয়ে ওরা 11 ঘন্টায় মিলিত হয়েছে। তার মানে কি? ওরা 11 ঘন্টা পর্যন্ত পথ চলেছে একে অপরের দিকে। তাহলে 11 ঘন্টা যদি চলে, তাহলে মোট ওরা কত কিলোমিটার অতিক্রম করেছে এটা হিসাব করে নেওয়া যাক। মানে কি বলতে চাইছি আমি, দেখো বলেছি, তাহলে এত কিলোমিটার দূরবর্তী পি থেকে এত করেছে, তাহলে এত ঘন্টা সময় লাগে, যদি গড় গতিবেগটা কত আসছে বের করে ফেলবো। কি বের করে ফেলবো? গড় গতিবেগ। তাহলে 11 দিয়ে যদি আমি এতটাই কাটি, মোট ডিস্টেন্স কে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? গড় গতিবেগটা পেয়ে যাই। কি পেয়ে যাই? গড় গতিবেগটা। তাহলে 11 দিয়ে কাটলে কত হচ্ছে ভাই? 36 হচ্ছে। তাহলে গড় গতিবেগ বা রিলেটিভ স্পিড, কি বলে? রিলেটিভ স্পিড কি বলে ভাই? এটা গড় গতিবেগ না বলে কি বলবো আমরা? রিলেটিভ স্পিড। এবার যখন বিপরীত দিকে আসে, বিপরীত দিকে যখন যায়, রিলেটিভ স্পিডটা কি আকারে থাকে ভাই? বলো। এই বিয়োগ না, যোগ হয়। একই দিকে তো না এটা, তাহলে প্লাস হয়েছে। তাহলে দেখো এ এর গতিবেগ বি এর চেয়ে 6 কিলোমিটার বেশি, তাহলে 6 কিলোমিটার বেশি। তাহলে এর গতিবেগ বি এর থেকে, ধরলাম বি এর গতিবেগ কত? বি, তাহলে এর গতিবেগ কত হয়ে যাবে? বি প্লাস 6, তাই তো হয়, বি প্লাস 6। তাহলে এই দুইজনের যোগফল কত বলে দিয়েছে? 36। টু বি সমান সমান কত হয়ে যাবে? টু বি সমান সমান 30 হয়ে যাবে, প্লাস 6 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে একটা বি সমান সমান কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। অ্যান্সার চেয়েছে বি এর গতিবেগ কত, অপশন এ। এটা গেল কি? কনসেপ্ট। কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক দেখা মাত্র করবে। কি করে করবে দেখে না, একই নিয়ম। 11 ঘন্টা গড় গতিবেগ বের করবে, এখান থেকে কত হয়ে যাবে? 36। এবার বি এর গতিবেগ আমরা জানি কি, উল্টো দিক দিয়ে আসছে মানে গতিবেগটা কি আকারে আছে ভাই? যোগ আকারে। যোগ আকারে আছে, যখন যোগ করার পরে দেখলাম যে 6 কিলোমিটার এর মধ্যে বেশি আছে কার? এর গতিবেগ।
আচ্ছা এই 6 কিলোমিটারটা যদি বেশি না থাকতো তাহলে ওদের কি গতিবেগ, সমান গতিবেগ হয়ে যেত, বলতো? 6টা যদি বেশি না থাকতো, আমি বলতে চাইছি বি এর এর গতিবেগটা 6 কিলোমিটার যদি বেশি না থাকতো তাহলে ওদের গতিবেগটা কি হতো, রেশিও কি হতো, সেম হতো তো? সেম হতো। তাহলে সেম যদি হতো তাহলে আমরা বলতে পারি তো দুইজনের গতিবেগের যোগফল যদি 30 হয়, এক একজনের গতিবেগ কত, 15। তাহলে নিশ্চয়ই বির গতিবেগটা 15। আর যদি বলতো এর গতিবেগ 15/21 হতো। ব্যাস এইটুকু। নেক্সট বলছে একটি ঘর 26 ফুট লম্বা ভাই, 10 ফুট চওড়া, যদি এর মেঝে বর্গাকার টালি আবৃত করতে হয় তাহলে ন্যূনতম কত সংখ্যক টালির প্রয়োজন? কিছুই নেই, এই টাইপের অঙ্ক আগেও করেছি। কি করবে, গসাগুটাকে বাদ দিয়ে দেবে, গসাগুটাকে বাদ দিয়ে দেবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা তোমার অ্যান্সার। কেন গসাগুটা বাদ দিয়ে দেওয়া হয় তারও কারণ আছে, কারণ স্কোয়ার পার্টটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তবে যে পার্টটুকু পড়ে থাকবে সেটুকু তোমার অ্যান্সার, তবেই তোমার বড়কার আসবে। যাই হোক, তোমার ওসব কিছু জানার দরকার নেই, জাস্ট গসাগুটাকে বাদ দিয়ে দাও। 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে ভাই, 13, আর এখানে 5। তো দেখো আর গসাগু কি এদের বেরোবে, বেরোবে না, আর কিন্তু পরস্পরে ভাগ যাচ্ছে না, তাহলে যেটুকু পড়ে আছে এটাই ওদের অ্যান্সার, তাহলে 5 65। ব্যাস, জাস্ট কি মাথায় রাখবে, এই টাইপের অঙ্কে গসাগুটাকে বাদ দিতে হয়, দিলেই তোমার অ্যান্সার। নেক্সট দেখো 47 দাগ, দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা ভাই 48 সেন্টিমিটার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান, মানে কি ওই যে আয়তক্ষেত্রের যে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা ইজিলি বের করতে পারবো। আমরা বর্গক্ষেত্রের সূত্র কি জানি, 4a সমান সমান কত বলছে 48, তাহলে শুধু এ মানে একটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে ভাই, 12। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য 12। এবার কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে নাকি 4 বেশি। আচ্ছা বেশ, 4 বেশি পরে আসছি, কিন্তু এখানে আমার ক্লু দেওয়া আছে এটা, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আমার কত বলেছে ভাই, 48 বলেছে। কত বলেছে, 48 বলেছে, ঠিক কিনা? এবার 2 দিয়ে যদি আমি কাটি কত হবে ভাই, বলো, 24। এবার সেই আগে যে একটা অঙ্ক করে আসলাম না, যে 36 কিলোমিটার গতিবেগ আসলো, 6 বেশি দেখলাম, তো এই বেশিটা যদি না থাকতো তাহলে এদের যে যোগফলটা সমান হয়ে যেত, ঠিক কিনা? আমি ধরলাম প্রস্থটার চেয়ে যদি দৈর্ঘ্য বেশি না হতো, তাহলে 4 যদি বেশি না হতো তাহলে কত হয়ে যেত, 20 হয়ে যেত, তাহলে 20 হতো। তাহলে সমান যদি দৈর্ঘ্য আমরা ধরলাম 20 যখনই হতো, তার মানে কি প্রস্থ আর দৈর্ঘ্য সমান করে দিলাম, তার মানে বলতে পারি তো যে হচ্ছে 10 হচ্ছে প্রস্থ আর বেশি আছে কত, 4, তার মানে 24, সরি 14, 14 হচ্ছে আমার কি দৈর্ঘ্য। এটুকু বুঝতে পারছো? না বুঝতে পারলে ভাই আমি আছি, কোনো টেনশন নেবে না, কনসেপ্ট দিয়ে করিয়ে দেবো। তাহলে 10 হলো প্রস্থ আর দৈর্ঘ্য হলো 14। দেখো এবার দৈর্ঘ্য আর প্রস্থ 24 আসলো কিনা, এসছে। তাহলে অ্যান্সার চাইছে যে ওদের বর্গ সেমি বলেছে, মানে কি ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফলে বড় ক্ষেত্রফল কত হবে, 12 12 144, কারণ কি ক্ষেত্রফলের সূত্র কি, বড় ক্ষেত্রের বাহু গুণ বাহু। হুম, আর এইদিকে আয়তক্ষেত্রের কত হচ্ছে, 14 আর 10 140। ভাই এদের ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে, না পার্থক্য চেয়ে, সরি পার্থক্য চেয়ে, তাহলে পার্থক্য কত, বর্গক্ষেত্রটা বেশি দেখছি, 4 বেশি, আনসার অপশনে ঠিক। এইবার যারা এই জায়গাটা বুঝতে পাওনি যে সমান করলাম, 4টা বাদ দেওয়া মানে কি বর্গক্ষেত্র সমান হয়ে গেল, আমি বলতে চাইলাম যে দৈর্ঘ্য যদি 4 বেশি না হতো তার মানে কি ওদের দৈর্ঘ্যটা প্রায় সেম হয়ে যেত, তাই না? সেটাই বলতে চাইছিলাম। যাই হোক, যারা বুঝতে পাওনি সেটা এখান থেকে তোমাদের আমি ক্লিয়ার করেছি। এটা মানে তো এইটা, কিন্তু এখানে ক্লু বলে দিয়েছি কি 4 সেন্টিমিটার বেশি। আচ্ছা এটা মানে কত, তাহলে আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 24 পেলাম। এইবার এখানে দেখো প্রস্থ দৈর্ঘ্যের থেকে 4 বেশি, তার মানে কি প্রস্থ যদি ডব্লিউ হয় তাহলে ডব্লিউ প্লাস 4 কে হয়ে যাবে, ডব্লিউ প্লাস 4 কে হয়ে যাবে লেন্থ হয়ে যাবে, তাহলে এই যে যোগফল কত 24। তাহলে দুটো ডব্লিউ হয়ে যাচ্ছে, ডব্লিউ মানে কি ওয়েট, ওয়েট মানে কি প্রস্থ, দুটো প্রস্থ সমান সমান পাশে গেলে কত 20 হয়ে যাবে, 4 মাইনাস হয়ে যায়, সেই 10 চলে আসবে। বুঝতে পেরেছো ভাই? এটা ছিল এটা হচ্ছে তোমার সেই এক্স ধরে ফর্মুলাটি করা, কিন্তু তোমাকে তো কনসেপ্ট ক্লিয়ার রেখে শর্টকাট করতে হবে। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল 53, যদি সংখ্যা দুটি পার্থক্য 7 হয় তাহলে এই দুটি সংখ্যার গুণফল কত হবে? তাহলে কি করা যেতে পারে, দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে আর সংখ্যা দুটি পার্থক্য বের করে দিয়েছে, তো এই জিনিস দেওয়া থাকা মানে আমরা
চুটকি মেরে অঙ্ক করে দিই। কি করে করি মনে আছে তো ভাই? দুই সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তখন বড় সংখ্যা বের করার নিয়ম কি বলছে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাই তো? এটা ছোট সংখ্যা বের করার মাইনাস বললে, তাহলে কি হবে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা সবসময় আগে লেখার চেষ্টা করবা। তাহলে কত হচ্ছে? 53 আর 7 যোগ করলে ভাই 60 হয়ে যায়। 60 কে 2 ভাগ করলে কত হয়ে যাবে? আমি দেখা মাত্র বললাম ভাই এটা অ্যান্সার। কি করে বললাম? আর না করেই বলে দিলাম এটা হবে না। কেন বললাম দেখি, আমার কার বুদ্ধি আছে? একদম গুণের ক্ষেত্রে একদম। ওটা পরের না, ওটা কোনো না ভাই, ওটা ভাবিনি আমি। আমি ওটা দিয়ে ভাবিনি, যে বললাম না মাল্টিপল থ্রি, ওটাতে কিন্তু ভাবিনি ভাই। কি ভাবলাম? যে যেহেতু শেষে শূন্য আছে, তাহলে গুণ করা মানে কি অবশ্যই শেষে শূন্য আসতে বাধ্য, তার জন্য। যাই হোক, এটা আসলে কি, তাহলে বড় সংখ্যাতে ছোট সংখ্যা বের করার নিয়ম কি বলছে? যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এটা কিন্তু এবির ফর্মুলা, কিন্তু তোমার ওসব মনে রাখার কোনো দরকার নেই। দেখি যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করো। 53 থেকে ভাই 7 বাদ দাও, কত হয়ে যাবে? তাহলে 46 কে 2 দিয়ে ভাগ করলে আসছে কত? 23 আসে। তাহলে 23 গুণ 3 করলে কত হয়? 69 হয়, আর একটা জিরো আছে, যেটা আমি বলেছিলাম সেটা অ্যান্সার। এসব অঙ্ক করতে তোমাকে 5 থেকে 10টা সেকেন্ড সময় লাগবে, অন্য প্রশ্নের ক্ষেত্রে তোমার টাইমটাকে বাঁচিয়ে দেবে। নেক্সট, কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, কিন্তু 11 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? আগে দেখে নেবো যে 11 দ্বারা ভাগ যাচ্ছে কোনটা, কারণ 11 দিয়ে ভাগ যেতে হবে বলেছে। আগে দেখে নেবো। তাহলে দেখো যাচ্ছে 4 দেখো এখানে 51 ভিতরে যাচ্ছে 4 44, এখনো কত ভাগে? 7 ভাগে যাচ্ছে। দেখো 5 আর 4 9, এটাও যাবে। 3 আর 1 4, এটাও যাচ্ছে। 2 আর 1 3, তার মানে কি প্রত্যেকটা অপশনে 11 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটা দিয়ে আমার দেখা হয়ে গেল, শেষ। এবার গল্প আসছে, দেখো ভাই আমি 6 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করতে চাই, তাহলে গল্প কি বলছে? সেই সংখ্যাটা উৎপাদক কি হবে? 2 আর 3, তার মানে সেই সংখ্যাটা 2 দিয়েও ভাগ যেতে হবে, আবার 3 দিয়েও ভাগ যেতে হবে, কিন্তু বলেছে 5 ভাগশেষ রয়েছে। তাহলে আগে প্রথমে আমার কাজ কি? 5 ভাগশেষ গুলোকে আমাকে হাঁটাতে হবে। আচ্ছা 5 যদি বাদ দিই, প্রথমটাকে বাদ দিলে কত হয়ে যায়? 5 512, তারপরেরটা 490, তারপরেরটা ভাই 336, আর তো এটুকু তো করাই যায়, তাই না? এটুকু তো করতে বেশি সময় লাগে না, লাগে? তাহলে দেখো, এইবার দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা এসছে 2 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 3 দিয়ে চেক করো। দেখো 6 আর 2 8 আর 2 10, 3 দিয়ে ভাগ যাবে না ভাই, যোগফল যাচ্ছে না। এবার চেয়েছে কি? ক্ষুদ্রতম, ছোটগুলো দেখা উচিত আমাদের, ক্ষুদ্রতম চেয়েছে। দেখো এখানে কত আছে? 2 আর 1 3, একটা 5 ছিল, 5 3 8, এটাও যাবে না। 9 আর 4 13, এটাও তো 3 দিয়ে ভাগ যায় না। এইটাই একমাত্র যাচ্ছে, অ্যান্সার অপশন সি। দেখো আমি একটা মাত্র দিয়ে চেক করলাম আর অ্যান্সার হয়ে গেল, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। আর পরেরগুলো আর দেখার দরকারই হলো না, তাতেই সব অপশন কেটে গেল, তাহলে অ্যান্সার অপশন সি, আর দেখার দরকার নেই। নেক্সট, হ্যাঁ এটা তুমি করতে পারো, কিন্তু এর থেকে বড় বড় ক্ষেত্রে তো হবে না ভাই, এটা ছোট আছে। বোন আমার ওটা মাথায় রাখবে, যে এটা ছোট আছে বলে তুমি এলসিএম বের করতে পারছো। আচ্ছা এলসিএম করতে গিয়ে তোমার সময় এখানে কম লাগছে, ঠিক আছে, কিন্তু যদি বড় থাকতো তখন কি করতে? এই মানগুলো তো অনেক বড় বড় থাকে, তখন তোমার সমস্যা হয়ে যায়। ওই জন্য এই সিস্টেমটা শেখো, ভালো হবে। এবার তোমাকে এলসিএম করতে অনেকটা টাইম নেবে, দেখো তুমি এলসিএম করতে যতটা টাইম নেবে, তোমার দিমাগ এখানে কম টাইম লাগছে সেই হিসাবে। আমি তো ফ্যাক্টর বের করছি, তুমি পরীক্ষার সময় 6 এর ফ্যাক্টর তো আর বের করবে না, 2 আর 3, তখন ডাইরেক্ট হিট করবে। বুঝতে পারলে? এটা হচ্ছে বিষয়। যাই হোক, এবার তুমি বলবে তাহলে আমার এলসিএম আমার তখন আর বের করতে হবে। তার মানে দেখো 6 আছে, তো 3 দুগুণী 6, সেই 3 আর 2 14 ভিতরেও আছে, আর এখানে 3 আছে এর মধ্যে, তার মানে 21 আছে। 21-এর ভিতরে দেখো 7 আছে, এর ভিতরে 4টা নেওয়া হয়নি, তাই তো? 14-র ভিতরেও 7 আছে, তাহলে এখানে বাকি রয়েছে 3। তাহলে 3 এ 4 12, আর 12 গুণ 14 কত আসছে? এটা এলসিএম আসছে, ঠিক আছে। এবার তখন দেখবা তোমাকে আবার 2 গুণ করতে হচ্ছে, 3 গুণ করতে হচ্ছে কখনো কখনো। এবার তুমি যদি ভুল করে একবার, মনে করো এদের এলসিএম আসলে কত, মনে করো আমি জাস্ট রাউন্ড ফিগার এমনি বলছি, 120 মনে করো এদের এলসিএম, যদিও এদের এলসিএম 120 না, তার সঙ্গে যদি 5 যোগ করে করলে কি 125। ভুল করে যদি তুমি এর সঙ্গে ভাই বা বোন, তুমি যদি এর সঙ্গে 2 গুণ করে দিলে, যে মিলছে না বলে, যখনই 2 গুণ করলে ভুল হয়ে গেল, কারণ কিন্তু এটা কিন্তু আলাদা, তখন কি করা উচিত ছিল? 120 কে ডবল করে তখন তাই যোগ হবে।
তো এইসবগুলো বা বিয়োগ করতে হবে, এইসবগুলো তখন ভুলভাল করলেই সমস্যা হয়ে যাবে, কিন্তু এটাও মাথায় রাখবে। নেক্সট দেখে দাও, 50 দাগ কি বলছে, একটি নৌকা 36 মিনিটে স্রোতের প্রতিকূলে, এই অঙ্কটা ঘাপলা আছে, ঠিক আছে, ভুল আছে। কেন বলছি দেখো, কেন ভুল আছে দেখো, কি বলছে 36 মিনিটে স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যাচ্ছে আর অনুকূলে 4 কিলোমিটার, এটা হয় কখনো ভাই? এটা হয় বলো? তো এই অঙ্কটা ভুলভাল আছে, এটা আর করার দরকার নেই, অনুকূলে বসে যাবে। নেক্সট, ঘাপলা আছে মানে নাম্বার পেয়ে যাবে। আর এই অঙ্ক খুবই সোজা, তোমরা সবাই জানো, বোঝানোর কিছু থাকে না সব। আচ্ছা, এই একটা জিনিস বলেছে কি, যে এ এবং বি হলো দুটি মৌলিক সংখ্যা, এ তো সোজা। এ গ্রেটার দেন বি, তার মানে কি, এ প্রথম সংখ্যাটা বড় হবে আর বি হচ্ছে বড়, ছোট, তাদের লসাগু এত। আচ্ছা, আমরা জানি দুটো যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাদের লসাগুটা তাদের গুণফল হয় না, তার মানে এদের ফ্যাক্টর বের করতে হবে। তো এদের ফ্যাক্টর তো সোজা, দেখো 9 আর 2 কত হয়, 11 আর 0, তাহলে 0 আর 11 ডিফারেন্স কত, 11, তার মানে বুঝে গেলাম ভাই এটা 11 দিয়ে ভাগ যাবে, বিয়োগ তো নেই। তাহলে কত হচ্ছে, 19 হচ্ছে, কত হচ্ছে 19, 19 11 209 হয়, 19 11 209। এবার বলেছে এ কিন্তু বড় হয়, মানে 19টা হবে বড়, তাহলে বড় সংখ্যা হচ্ছে এ। এ, এটা কিন্তু এর স্কোয়ার, হ্যাঁ, এটা এর স্কোয়ার আছে, তাহলে এর স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু, বি হচ্ছে ছোট মান এখানে 11, তাহলে 19 এর স্কোয়ার মানে 361 মাইনাস 11, মানে অপশন এ অ্যান্সার। অঙ্ক সোজা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে, না থাকলে আরো সোজা, আন্দাজে টিক মেরে চলে যাবে, তাই না? যাই হোক, এটা দেখো, রুবিনা তার বাড়ি থেকে এত গেল, এটা কি করবা, তোমাদের কাজ দিলাম, কত অ্যান্সার আছে আমি জানি না, তবে তোমার এটা তোমরা করবা। সূত্র কি, 2xy বাই এক্স প্লাস ওয়াই, তোমরা করবা অপশন, ঠিক আছে, এইটা ধরে তোমরা করবা, ব্যাস, এইটা তোমার ফরম্যাট, এটা ধরে তোমরা করবা। আর কি বলবো, নেক্সট, দ্বিমুখী যাত্রায় মানে একবার গেছো একবার এসছো, এই গেলে আর একবার এলে, এটা হচ্ছে দ্বিমুখী যাত্রা। এই একটা, এই প্রথমে এই মুখে গেলে তারপরে আবার এই মুখে আসলে, তাহলে কয় মুখ হলো? হ্যাঁ, এক মুখে বলে তখন বলে অর্ধেক গেছে অর্ধেক গেছে, তখনও ওই একই নিয়ম ভাবে করতে হয়, সে একবার রিটার্ন আসুক আর একবার এগুলো, ঠিক আছে। একটি সংখ্যা প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি পায় তারপর এত পার্সেন্ট হ্রাস পায়, এই কারণে প্রাপ্ত সংখ্যাটি অধিক এত পার্সেন্ট হ্রাস পায়, আসল সংখ্যায় কত, এটা কি করে করবে? বলছে কি, এবার দেখো, একটি নিকটতম সংখ্যা মানে প্রায় আনসার চেয়েছে, বলছে শতাংশের শুদ্ধ বৃদ্ধি বা হ্রাস কত হয়। শুদ্ধ বৃদ্ধি মানে কি বলতো, যে প্রথমে কতটা বৃদ্ধি প্রথমে হ্রাস, শুদ্ধ যদি বৃদ্ধি করতে তখন কি করতে হবে জানো তো, যে তোমার অধিক হ্রাস পায় মানে সংখ্যাটি, এই কারণে প্রাপ্ত সংখ্যাটি এত হ্রাস পায়, তার মানে এটা কি দিয়েছে আমার, কি দিয়েছে, অ্যালিগেশন করো, বুঝতে পারছো কি বলতে চাইছি? আরে আমি এক পাশে পেয়েছি 7.5, এটা কি প্লাস বৃদ্ধি পেয়েছে, এক পাশে পেয়েছি মাইনাস, কত পার্সেন্ট হ্রাস, এত পার্সেন্ট হ্রাস, আর এক পাশে পেলাম আর এটাও হ্রাস, অ্যালিগেশন করব, অ্যালিগেশন করে অ্যান্সার করব, হয়ে যাবে। তাহলে দেখো এখানে -4 আর মাইনাস, এটা কি হয়ে যায়, যোগ হয়ে যাবে, কারণ এর থেকে ওর ডিফারেন্স কি হয়ে যায়, যোগ হয়ে যায়, দুটোই মাইনাস আছে যেহেতু। তাহলে যোগ করলে কত হচ্ছে বলো, 10, 10 পয়েন্ট, আচ্ছা এটা এটা মাইনাস হবে, সরি, হ্যাঁ এটা মাইনাস হবে, তাহলে -6 এর থেকে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এদের ডিফারেন্সটা বিয়োগ হবে, ঠিক আছে, কারণ -1 থেকে -4 ডিফারেন্স করতে হবে, কারণ যদি এটা ডিফারেন্স করছি, তাহলে ডিফারেন্স করে 2.25 আসবে। তার মানে দেখো -2 থেকে -1 যদি যায় তো এইদিকে যাবো, তাহলে এক ডিফারেন্স, তার জন্য ডিফারেন্স। এবার তাহলে 17 পয়েন্ট, আচ্ছা কে করছো, আওয়াজকে দিচ্ছ গো। এবার 17.50, এটা 50 ভেবে নাও, তাহলে ইজি হয়ে যাবে, শুনে দিলাম, 17.50 থেকে 6.25 বিয়োগ করো, কত হয়, এটা কি হচ্ছে, যোগ হচ্ছে, তাই তো, তো যোগ হলে কত আসছে,
23.75। আচ্ছা, মোটামুটি যোগ করলে কত আসছে? ওভারঅল যোগ করলে তাহলে কত আসছে? 26 আসছে। তো রাউন্ড ফিগারে নিতে বলছে, নিকটতম পূর্ণ সংখ্যা রাউন্ড ফিগারে। এটা কি করে হয়? -4 থেকে তো -6.25 টা ছোট। আচ্ছা, তাহলে কি অ্যালিগেশন হবে? হবে না, ওই জন্য তো প্রথমেই বললাম হবে না। দাঁড়াও দেখে নি, তুমি যেটা বলছো কোনটা ছোট, কি বলতে চাইছো বলো? বলছি মিডিল ভ্যালুটা তো একটার থেকে বড় আর একটার থেকে ছোট হতে হয়। দুটোই তাই ছোট, এমনি তো এটা 17 অ্যালিগেশন হবে না, এটা অ্যালিগেশন হবে না, হবে না, ঠিক বলেছো। এটা হচ্ছে ফর্ম, এটা কিন্তু অ্যালিগেশন হয় না। কেন বলো তো? দেখো আমি তাড়াহুড়ো করে বললাম, কিন্তু ঠিকই বলেছে। এটা দেখো, এই মানটা হচ্ছে কিন্তু এর থেকে বড়। আবার দেখো, আচ্ছা -4 কি -4, এটা কিন্তু ছোট, যত এই দিকে আসবো তত কিন্তু ছোট। তাহলে -4 থেকে -6 কিন্তু ছোট হয়। তাহলে এটা কিন্তু অ্যালিগেশন ফর্মুলার অঙ্ক নয়, এটা অন্য কিছু চাইছে। কি চাইছে? আসল সংখ্যায় একটি নিকটতম পূর্ণ সংখ্যায় কি বলছে, এটা তোমরা করেছিলে? শুদ্ধ বৃদ্ধি শুদ্ধ হ্রাস চাইছে। অধিক এত % হ্রাস পাই নিকটতম পূর্ণ সংখ্যার। আচ্ছা 100, এটা তোমরা বলছি দেখো, এইভাবে যদি করা যায়, আমি এক্স যদি ধরি, ধরে নাও এক্স ধরি দেখাচ্ছি, এক্স যদি ধরি 17.এত% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়ে গেল? 117.5x হলো। যদি 100x ধরি, আমরা ধরে নিলাম সংখ্যাটা 100x, তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে, তাই না? ইন্টু এর তারপর আবার 4% হ্রাস, 4% হ্রাস মানে কত? 96%, তাই তো? 96% এলো। এটা সমান সমান কত বলেছে? যে কি এই কারণে প্রাপ্ত সংখ্যাটি অধিক এত % হ্রাস পায়। তার মানে এই যে সংখ্যাটা ছিল, ওর থেকে যদি 6.25% হ্রাস পায়, তাহলে কত হ্রাস পেল বলো? 93.75 93.75x। ঠিক আছে, এবার কি করবা তোমরা? এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে কত আসছে? বলো বলো। বাবা বিয়োগ করতে পারছে না মনে হয়। 23.75 এলো। আর এ পাশে গুণাকারে আছে, ও পাশে গেলে উল্টে যাবে, 100টা উপরে আসবে, 96টা নিচে আসবে। এটা সমান সমান এক্স আছে, তাই তো? তাহলে এখান থেকে পয়েন্ট যদি হাটিয়ে দিই, নিচেই আসবে 100। এইবার দেখো জটিল অঙ্ক একটা, ঠিক আছে? তো কাটাকুটি করলে কত আসছে দেখো তো? 2375 যদি কাটাকুটি করো, 25 দিয়ে কাটো। উপরে দেখো 23 দিয়ে কাটা করে দাও, 25 দিয়ে কাটাকুটি খুব সোজা। 2375, তো কি করবে জানো তো? 23 গুণ 4 করে দাও, কত হয়? 4 23 90 হবে। 4 23 90 হয়। 4 23 কত হয়? 4 23 92। আর এখানে 3টে আছে, তাহলে কত হয়ে গেল? 95 হয়ে গেল। 25 দিয়ে ভাগ করলে আসলো 95। আর 75-এর ভিতরে 3টে 25 আছে, তাহলে 95 এলো। ঠিক। আবার এই 4 দিয়ে কে কাটি, কত হচ্ছে? 4 × 64, সরি 24, 4 24 আস, তাই আসলো। তাহলে এখানে কাটাকুটি করো, 20 আসছে। এখানে করলে কত আসছে? 19 আসছে, তাই তো? তাহলে এখানে এখানে কাটছে কত? এখানে কাটছে কত? এটা 5, ওটা 6। এটা 6। তাহলে আলটিমেটলি x সমান সমান কত আসছে? 5 বাই কত গো? 6 অনুসরণ কত হয়? 5 বাই কত আসছে? 114। 100। x সমান সমান তাহলে 5 বাই 114, তাই তো? এবার দেখো, আমরা কিন্তু মান ধরেছিলাম 100x, তাহলে 100x এর ভ্যালু যদি এত হয়, তাহলে 100x মানে কত হবে? 100 গুণ হয়ে যাবে। এইটা x এর ভ্যালু আসলে তো?
এক্স এর ভ্যালু হ্যাঁ। এত, কিন্তু আমরা মান ধরেছিলাম 100x, তাহলে এর সঙ্গে 100 গুণ করো, কত হচ্ছে দেখো তো। তাহলে 500/114 আসছে, তাহলে 114 দিয়ে ভাগ করলে কত আসছে অ্যাপ্রক্স? হ্যাঁ চলে এসছে 4 পয়েন্ট সামথিং আসছে না 500/114 মানে, আসছে তো? 4 পয়েন্ট সামথিং কিছু। তাহলে এইটাই অ্যান্সার, 4 অ্যান্সার, ঠিকই আছে। এইভাবেই করতে হবে, নিকটতম পূর্ণ সংখ্যা শতাংশের শুদ্ধ বৃদ্ধি এই করতে গেলে তোমাকে এইভাবে করতে হবে ভাই। এই চেয়েছে অ্যাকচুয়ালি, তোমার ভাষাটা জাস্ট এ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে 500/114 আসছে, 500/114 মানে 4 পয়েন্ট সামথিং, এখানে বলছে নিকটতম পূর্ণ সংখ্যাটা চেয়েছে। কি একটা বজগটা একটা অঙ্ক, যাই হোক অঙ্কের অ্যান্সার তো চলে আসলো। নেক্সট, ভাষাগত দিক ঠিক নেই, তার চেয়ে বড় কথা। দেখো তোমার দাদা কি বলছে, পিছনে লেগে 6% আনসার দিয়েছে। কোথায় অ্যান্সার কিতে 100% হবে না, দেখো 4% আসবে। তারপরে দেখো, যদি এত ইন্টু এত সমান সমান এত হয় তাহলে এন এর ভ্যালু, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের দেখবো আসে। দেখো, তো এই পাশে রুট আসে, উপরে গেলে কি হয়ে যায়, রুটটা কি হয়, ভাগ হয়ে যায় ভাই, মনে আছে তোমাদের এটা? পাওয়ার ভাগ হয়ে যায়, জানো তো এটা হ্যাঁ। তোমরা? তাহলে এটা যখন এই আছে, তো এটাকে লিখতে পারি কি, হাফ গুণ 4, এটা বোঝো? রুটের জন্য হাফ হয়ে গেল, এটা কি বোঝো? হ্যাঁ দাদা। 16 স্কোয়ারকে আমরা লিখতে পারি তো। আচ্ছা, 16 স্কোয়ার, তো 16কে ভাগ করলে কত হয়ে যাবে? 16 স্কোয়ার দেখো, 16 কত হয়? 256, তাই তো? 16 মানে কি 4-এর স্কোয়ার, তার সঙ্গে আরো দুটো পাওয়ার আছে, তাহলে 4-এর পাওয়ার কত হয়ে যাবে? 4, এটা বুঝো তো? সমান সমান 4-এর পাওয়ার n, সব কটা 4 আছে তাই 4 রেখে দেবো। আর রয়েছে কি 4√4, 4√4, তা 4√4 মানে কি লিখতে পারি আমরা, √4 মানে কত? 4/2 দেখো 4/2 মানে √4 মানে কত? √4 মানে 2 না? 2। এবার দেখো তোমাকে সব কটা 2-এ কনভার্ট করতে হবে। কেন 2-এ কনভার্ট করতে হবে? যেহেতু আমার একটা বেস 2 পেয়েছি, আর এখানে দেখো প্রত্যেকটাকে আমি 2-এ কনভার্ট করতে পারবো, পারবো কি না বলো? পারবো তো? তাহলে অঙ্কটা তোমাকে কি করতে হবে, সব কটাকে 2-এ কনভার্ট করে দাও, তাহলে অঙ্ক ইজি হয়ে যায়। তাহলে কি করব প্রথমে এখানে, তাহলে এই 2 মানে এখানে দেখো √4 ছিল, এখানে √4 স্কোয়ার ছিল। তো এখানে আমরা ডাইরেক্টলি এটা না করে করতে পারতাম কি, √4 মানে 2, করা যায় কি না বলো? তাহলে আমরা ডাইরেক্ট করে দিলাম, এটা করার দরকার নেই, যেহেতু আমার 2 বেস করতে হবে। তাহলে √4 মানে কি 2, তাই 2-এর পাওয়ার 4, তাই 2-এর পাওয়ার 4 ইন্টু, এবার দেখো এই 4কে আবার ভাঙলে কত হয়ে যাবে, 2-এর স্কোয়ার, আর পাওয়ারে রয়েছে কত 4, তাই টোটাল কত হয়ে গেল, 8 হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে পাওয়ারে আসলো কত আমার, 2-এর পাওয়ার 8 এলো, সমান সমান 4 রয়েছে, 4কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে, 2-এর স্কোয়ার, তাই তো? তাহলে 4 এর পাওয়ার 2n, এটা n রয়েছে, n গুণ 2 হয়ে যাবে, তাহলে 2n, সরি 4 না, 2 এর পাওয়ার কত হয়ে যাবে, 2n হয়ে যাবে, যেহেতু n তো আছে সঙ্গে সঙ্গে, 4 মানে তো 2 এর স্কোয়ার, কিন্তু আবার রয়েছে 4 ভাই, 4কে কি লিখবো এখানে, 2 এর পাওয়ার 2 ইন্টু এখানে 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, ঠিক? এইবার দেখো, এইবার তোমাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আসে দেখো, তাহলে যেহেতু গুণ আছে, গুণগুলো কি করতে, গুণ মানে পাওয়ার যোগ হয়, তাই 2 এর পাওয়ার এখানে কত হয়ে গেল, 2 এর পাওয়ার এই পাশে 8 হয়ে গেল, ঠিক? সমান সমান দেখো এই পাশে কি আছে, 2 এর পাওয়ার 2n আছে, 2n + 1 তাহলে এই পাওয়ার গুলো যোগ হয়, 2 আর 1 3, কি এলো, 3 এলো। এবার কি করবা, পাওয়ার কেটে দাও, তার মানে বেসটা কেটে দাও, তাহলে কি পড়ে রইলো, 2n + 3 = 12। তাহলে 2n সমান সমান কত হয়ে যায়, 12 থেকে 3 বাদ যায় মাইনাস হলে 9, শুধু n সমান সমান কত হয়ে যাচ্ছে, 4.5 বা 9/2 আছে অপশানে, থাকা তো উচিত। হ্যাঁ দাদা আছে, এটাই আনসার।
থাকা তো উচিত, নাহলে তো অঙ্ক ভুল। এই 4.5 আছে, বুঝতে পেরেছো? এটা অ্যান্সার। হুম। বুঝতে পেরেছো তো? তোমাকে কি করতে হবে, এইসব অঙ্কে বেসটাকে সমান করতে হবে। আর যাদের ভাই পূর্ণবর্গ টর্গ ক্লিয়ার নেই, একটু ক্লিয়ার করে নাও, এইগুলো তো তোমায় ক্লিয়ার করতেই হবে। আর যদি তাও বলো যে বুঝতে পাই না, এখনো বলতে পারো, বোর্ডে এখনো আছে, বলো। বুঝতে না পারলে তোমরা বলতে পারো চালু করতে। এই অঙ্কগুলো পেন ধরা লাগবে না ভাই, যখন দেখবে যে কনসেপ্ট ক্লিয়ার রাখো। ডিফারেন্স আর এই ডিফারেন্স দেখো সেম রয়েছে, 2 আর 5 ডিফারেন্স 3, 8 আর 11 ডিফারেন্স 3, তার মানেই তো বুঝে যাচ্ছি যে গ্যাপ 3 মানে 9, মানে 3 গুণ বেশি। এর 3 গুণ করলেই আনসার, 3 দুগুণি 6 আর 3 8 24, আনসার হচ্ছে পুত্র, তাহলে আনসার অপশন সি। পেন ধরার আগে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তবেই তো পেন ধরা লাগে না। কনসেপ্ট ক্লিয়ার নেই তোমার, পেন তো ধরতেই হবে। এক দোকানদার একটি জিনিসে 10% ছাড় দেওয়ার পরেও 10% লাভ অর্জন করে, ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত কত? তো আমি যেটা তোমাদের কনসেপ্ট দিয়ে শেখাই, অনুপাতিক করে শেখাই, সেই অনুপাতটাই আনসার চাই শেখা। কি বলছে, এক দোকানদার একটি জিনিসে 10% ছাড় দেয়, ছাড় কিসের উপরে হয় ভাই? এই ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে কি হয়, বিক্রি মূল্য পাওয়া যায়। আর এদিকে সিপির উপর লাভ করে বিক্রয় মূল্য পাওয়া যায়, লাভ ক্ষতি করে, তাই না? প্রথমে বলছে 10% ছাড় দিলে, আচ্ছা ফ্র্যাকশন ভ্যালু 10% এর কত হয়? 1/10। 1/10, মানে 10 টাকা যখন এমআরপি ছিল, তার হয় 1 টাকা ছাড় দিচ্ছ। রেশিও কত হলো? 10:9। 10:9 এলো এর রেশিও। এবার বলছে 10% লাভ, লাভ ক্ষতি ভাই কিসের উপরে ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপরে। 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 10 টাকা যখন তোমার ক্রয় মূল্য, 1 টাকা লাভ করেছো, বিক্রয় মূল্য কত হবে? 11 টাকা। এবার তুমি আমাকে গল্প বলো, কি গল্প? এই গল্প আষাঢ়ে গল্প না, যে কি এসপি তো একই জিনিস, এই জায়গায় একটা দ্রব্যের উপরে কেনা বেচা করছে, তাহলে একই বিক্রয় মূল্যের কথাই তো বলা হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য সেম করতে গেলে একে কত গুণ করতে হবে? 11, আর একে, তাহলে করে ফেললাম কি 9 11 99 টাকা বিক্রয় মূল্য হয়ে গেল। এবার একে যখন 9 গুণ করলাম, এই বাবাকেও গুণ করতে হবে, 9 10 কে 90 হয়ে গেল। একে যখন 11 গুণ করলাম, একেও কি করতে হবে? 11 10 কে 110। তার মানে আমরা সব কিছু হুলিয়া বের করে ফেললাম, যা বলবে এবার অঙ্ক করে দেওয়া যায়। এরপরেও যদি অঙ্ক কিছু চাই, তাহলে পেলাম কি, এমআরপি পেলাম 110, বিক্রয় মূল্য পেলাম 99, আর ক্রয় মূল্য পেলাম 90। এই হলো রেশিও। কি বলেছে? এবং ধার্য মূল্যের অনুপাত নির্ণয়, ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে ক্রয় মূল্য আগে চেয়েছে, এইগুলো মাথায় রাখবে। ক্রয় মূল্য তাহলে কত? 90 ভাই। আর ধার্য মূল্য কত? 110। অনুপাত চেয়েছে 9:11। এইগুলো খেয়াল রাখবে, দেখা মাত্র করে দিলে এমআরপিটা আগে মানে 11, পরে মানে 9, ধার ধার করে ভুল হয়ে যাবে। সব করে আসলে কিন্তু নাম্বার নেই, চাকরিটা পাওয়া গেল না, এরকম যেন না হয়। এটাই ভুল হয়েছিল আমার। এই তো বললাম তো, আমি তো জানি তো। ডাক্তার তো রোগী দেখলে বুঝতে পারবে যে কি হয়েছে। নেক্সট দেখো, 8 দাগ দেখো। 24,000 টাকায় একটি কম্পিউটার বিক্রি করে একজন বিক্রেতার 20% ক্ষতি হয়, এতবার, এ তো অঙ্কই না। 20% ক্ষতি হয় মানে কত পার্সেন্টে বিক্রি করছো? 80%। ভাই 80%-এ বিক্রি করছো, যখন তার দাম কত হচ্ছে, ক টাকা, সেটা টাকায় কত বলছে বিক্রি করেছে? 24,000 টাকা। এবার এত পার্সেন্ট লাভ করেছো, এত পার্সেন্ট লাভ মানে কত পার্সেন্ট লাভ? দেখো, তোমরা এই অঙ্কটা কি করে নেবে, 33.33 কে তোমরা ফ্র্যাকশন করে নাও, অঙ্কটা ইজি হয়ে যাবে। ফ্র্যাকশন করলে কত হয় বলো তো? 1/3, তাই তো? এটা বোঝো? ওই জন্যই বলি একটু ফ্র্যাকশনটাও দরকার আছে। 33.3333, তার মানে হচ্ছে কিন্তু 1/3, তাই তো? আরে বলো একটু, হ্যাঁ না কিছু বলো, ভালো লাগে আমার। হ্যাঁ, তাই তো? তাহলে হ্যাঁ যদি বলছো, তাহলে এইবার দেখো, এইটাকে ফ্র্যাকশন কেন করতে বলছি দেখো, তোমার এর নাহলে একটু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে, আর না করলেও হয়। তো এইটা মানে কি বলতে পারি আমরা, 100/3, এটা তো বলতে পারি পার্সেন্ট। এইটা মানে তাই 100/3%। তাহলে এটা তো আমরা লিখতে পারি 100/3% মানে 300। তোমাকে এটা বুঝবা? থাক, তোমরা বুঝছো না, পরে বুঝাবো এটা আমি। যদি বলো যে না, এরা বুঝতে চাই, যাই হোক, তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? 100, কারণ এবার এই পয়েন্ট তো 100 তো আসতেই থাকে, রাউন্ড ফিগার আসে না, ওই জন্য ধরতে বলছিলাম। বুঝতে পারলে? একবার অ্যান্সার তোমার ঠিকঠাক করতে পারবা না,
তাহলে এটা যখন করবো তখন দেখবো 133.3333। এটা দেখো তুমি কাটাকুটি করতে পারছো, কাছাকাছি আসবে কিন্তু কাটাকুটি দেখবো একদম এক্স্যাক্টলি আসবে না, কারণ ওই যে 3.333 আসতেই থাকে তার জন্য। 8 দিয়ে কাটলে কত হবে? 3 3 এটা 24 3 3। ওই 3 39,000 ওই তাহলে 39,999। কাছাকাছি যেটা আসে সেটা করে নাও। দাদা ওটা যখন বিক্রি বলবে তখন তো 1/3 4/3 হয়ে যাবে তো বিক্রির সময়। হ্যাঁ সেটাই আমি বলতে চাইছিলাম, 4/3 করলেই তো হয়ে যাবে ওটা। আমি সেটাই করতে 4/3 চাইছিলাম, আমি সেটাই করতে চাচ্ছিলাম, তোমরা বুঝতে পারো কিন্তু তাই ভাবছিলাম। যাই হোক আসছি, চাপ নিও না, আসছি, ওটা আমি আসছি। তাহলে এটা কত আসলো? এখানে আসছে কত? 300। তো এর সময় যদি গুণ করো 3 তারাং তো 39, তাই না? তো ওই আর এর সঙ্গে গুণ করলে দেখবা আসছে 39.99 টাইপ এরকম আসবে, তার মানে এইটা কেন আসছে বলো তো? ওই যে 100কে আমরা যখন 3 দিয়ে ভাগ করি সম্পূর্ণ কিন্তু মেলে না, তার জন্য। এর জন্য বলছিলাম যে এই যে 133 এটা না লিখে এটা ফ্র্যাকশন ভ্যালু করলে কত? 3। তার মানে কত অংশ হয়ে যাবে? তাহলে বিক্রয় মূল্য কত অংশ হয়? 4/3, তাই তো হয়? বলো, কথা বলো। আমি এটাই করতে বলছি। কাটো, কত হচ্ছে তাহলে? এখানে 300 হয়ে যাচ্ছে, 300 হচ্ছে তো নাকি? আর একটা শূন্য কি কম লিখেছি? হ্যাঁ কি না? 24,000 একটা শূন্য কম আছে। 24,000। না 80% এর 100টা লেখা হয়নি না, উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি 100টা লিখিনি ওই জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো। তো যাই হোক, এটা কাটলে কত? 100 আসবে। তাহলে 400, আর ওই যে 100টা লেখা হয়নি এখনো, তাহলে এটা কত আসছে? 40,000 আসছে। 40,000 সামথিং যেটা আসবে ওটাই অ্যান্সার। 4,000 নাকি না 40,000? 40,000 বুঝতে পারলে? 40,000। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই বোঝানোর চেষ্টা করছি, এটা বোঝো তাহলে ভুল হবে না, নাহলে কিন্তু ওই রাউন্ড ফিগারে আসবে। ক্রিটিক্যাল করে দাদা দিচ্ছি। এটা শিখে এর আমার মতো স্টুডেন্ট, আমার মতো এই টিচার হয়, আমি অপশানে 3900 দিয়ে দেবো, 39,000 দিয়ে দেবো। বলো কি বলছো? দাদা এই যে 20% ক্ষতি ওই যে 1/5